নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো অ্যাডেনিয়ামের সামগ্রিক পরিচর্যা নিয়ে। আমার এক বন্ধু আমাকে অনুরোধ করেছেন এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করতে। তিনি সম্ভবত বাগান চর্চায় নতুন এবং তিনি জানতে চাইছেন যে অ্যাডেনিয়ামের পরিচর্যা কীরকম হওয়া উচিত। এবং আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করাও প্রয়োজন, কারণ আমার চ্যানেলে অ্যাডেনিয়ামের পরিচর্যা নিয়ে খুব একটা ভিডিও আছে বলে মনে পড়ছে না। আমি হয়তো 2-3 বছর আগে একটা ভিডিও করেছিলাম, কিন্তু আমার মনে হয় অ্যাডেনিয়াম নিয়ে একটা আলাদা ভিডিও করাটা খুব দরকার এবং সেখানে একটু বিস্তারিতভাবে যদি আলোচনা করা যায় তাহলে আমরা যারা অভিজ্ঞ, বলা ভালো আপনাদের মধ্যে যারা অভিজ্ঞ, কারণ আমি নিজেকে অ্যাডেনিয়ামের পরিচর্যা অভিজ্ঞ বলে একেবারেই মনে করি না, কাজে আপনারা যারা অভিজ্ঞ এবং আপনারা যারা নতুন এবং আমাদের মতো যারা আছেন বা আমার মতো যারা আছেন যারা এখনও অভিজ্ঞতা অর্জন করে চলেছেন, তাদের কাছে ওই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক বলে প্রতিভাত হতেও পারে। দেখা যাক, আলোচনায় ঢুকে যাব। আমি এবার আলুর কথায় আসব। তো প্রথম কথা হচ্ছে, আমরা এটা সকলেই জানি অ্যাডেনিয়াম রোদ খুব পছন্দ করে এবং এটা সর্বৈব সত্য কথা। আপনারা যতক্ষণ রোদ দিতে পারেন ততই ভালো, সারাদিন রোদ দিতে পারলে খুবই ভালো। এবার যদি আপনাদের পক্ষে সারাদিন রোদ দেওয়া সম্ভব না হয় তাহলে আপনি মোটামুটি চেষ্টা করুন 4 থেকে 5 ঘন্টা গাছকে রোদ দিতে। 1 থেকে 2 ঘন্টা রোদ দিলে কিন্তু গাছ লম্বায় বেড়ে যাবে এবং খুব একটা ভালো ফুল আপনারা পাবেন না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি সরাসরি রোদ আপনি অ্যাডেনিয়ামকে দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে অ্যাডেনিয়ামের পরিচর্যাটা বেশ কষ্টসাধ্য হয়ে উঠবে এবং ভালো মতো পরিচর্যা করার পরেও কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ফুল আপনারা পাবেন না। এটা অবশ্যই মনে রাখবেন। অ্যাডেনিয়ামে প্রচুর পরিমাণে আলোর প্রয়োজন হয় এবং যদি সেটা দিতে পারেন তাহলে মনে হয় আপনি যে অ্যাডেনিয়ামের পরিচর্যা করছেন তার সার্থকতা খুব দ্রুত উপলব্ধি করতে পারবেন। কাজে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবার ধরুন আপনার বাগানের সেটআপ এমন যেখানে মোটামুটি ধরুন সকালের দিকে 4 থেকে 5 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টা আলো আসছে এবং তারপরে গাছ বেশ উজ্জ্বল আলোকিত জায়গায় থাকছে, অর্থাৎ সরাসরি রোদ আসছে না বটে, কিন্তু মোটামুটি একটা ডিফ্লেক্টেড লাইট, অর্থাৎ চারদিকে আলোকিত জায়গায় গাছটি রাখা আছে, মোটামুটি আলো পাচ্ছে, সরাসরি রোদ পাচ্ছে না। এই রকম সিচুয়েশানে লাইট সোর্স যেদিকে, অর্থাৎ যেদিক থেকে আলোটা আসছে সেদিকে গাছটাকে মোটামুটি 30% করে সপ্তাহে 3 দিন ঘুরিয়ে দেবেন, না হলে কিন্তু আলোর উৎসের দিকে গাছ বেঁকে যাবে। তো এটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন গাছ চারদিক থেকে সমানভাবে বেড়ে উঠছে এবং খুব সুন্দর একটা শেপ নিচ্ছে গাছ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন গাছ কিনতে যাচ্ছেন তখন কীরকম গাছ নির্বাচন করবেন। এইটা আমার মনে হয় অ্যাডেনিয়াম পরিচর্যার ক্ষেত্রে, বিশেষ করে আপনারা যারা শুরু করছেন তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হওয়া উচিত। তার কারণ অনেক সময় দেখা যায় যে গ্রাফটিং বা গ্রাফটেড অংশের ওপরে একটা ডাল মাত্র বেরিয়ে আছে, এরকম গাছই মোটামুটি আমরা বিক্রি হতে দেখছি বা বিক্রি হচ্ছে। একটু সময় নিন, একটু সময় দিন নিজেকে এবং দেখুন যে গ্রাফটেড অংশের ওপরে 2 থেকে 3টে ডালপালা আছে কি না। যদি সেরকম থাকে, অর্থাৎ মাল্টি ব্রাঞ্চিং আছে কি না, সেরকম গাছ যদি সংগ্রহ করতে পারেন তাহলে এই যে আমি বললাম খুব সুন্দর আকার নেবে গাছ, সেটার জন্য আপনাকে কিন্তু খুব একটা পরিশ্রম করতে হবে না। দেখুন, একটু খেয়াল করুন, এই গাছটায় যে গ্রাফটেড অংশটা আছে তার ওপরে 1, 2, 3টে ডাল আছে। কাজে এই গাছটা যখন বেড়ে উঠবে তখন ভাবুন 3 দিকে 3টে ডাল ছড়াবে, সেখান থেকে ব্রাঞ্চিং হবে, কাজে এটা খুব সুন্দর আকার নেবে। আবার এই গাছটায় দেখুন, এখানে 3টে ডাল দেখা যাচ্ছে বটে, 3টে গ্রোথ আছে, কিন্তু একটা ডাল ডমিনেট করছে আর দুজনকে, মানে বাকি দুজনকে, অর্থাৎ খুব সম্ভাবনা আছে যে এই ডালটাই আগে বাড়বে বা বাড়তে থাকবে আর এগুলো আস্তে আস্তে বাড়বে। সেক্ষেত্রে চারদিকে একটা সুন্দর শেপ কিন্তু এই গাছটা ভবিষ্যতে নাও নিতে পারে। সেক্ষেত্রে আপনাকে প্রুনিং করতে হতে পারে বা আরও অন্য কোনো হয়তো পন্থা অবলম্বন করলেও করতে হতে পারে। কিন্তু আপনি যদি অ্যাডেনিয়াম চর্চায় নতুন হন তাহলে এই রকম গাছ না কিনে বরং যে গাছটা আমি প্রথমে দেখালাম, অর্থাৎ এই রকম গাছটি সংগ্রহ করার চেষ্টা করুন।
তাহলে আমার মনে হয় অ্যাজ এ বিগিনার আপনার যেমন গাছটি করতে উৎসাহ জাগবে বা উৎসাহ বজায় থাকবে, পাশাপাশি গাছটিও কিন্তু স্বল্প আয়াসে বা স্বল্প পরিশ্রমে খুব সুন্দর একটা আকার নেবে। কিন্তু এই আকারটাকে ধরে রাখার জন্য আপনাকে কিন্তু সারাদিন আলো দিতে হবে বা রোদ দিতে হবে বা পর্যাপ্ত পরিমাণে আলো সরবরাহ করতে হবে, না হলে কিন্তু এই আকারটিও আপনি ধরে রাখতে পারবেন না, আস্তে আস্তে গাছ একদিকে বেঁকে যাবে। তো সেইটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো খুব ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি পরিচর্যাটা শুরু করতে পারি আমরা অ্যাডেনিয়ামের, আমার মনে হয় অ্যাডেনিয়ামের পরিচর্যা প্রথম থেকেই সাফল্যমণ্ডিত হবেই হবে, অন্তত আমার তো সেটাই মনে হয়। পরবর্তী পয়েন্টের কথায় আসি। পরবর্তী বিষয়টিও আলোকে নিয়ে। দেখুন, আমাদের অনেকের বাগানের সেটআপ এমন যেখানে শেড ব্যবহার করছেন আপনারা, এবং সেখানে আপনারা শেড নেট ব্যবহার করছেন। আমি এনকারেজ করব সেক্ষেত্রে গ্রিন নেট না ব্যবহার করে হোয়াইট নেট ব্যবহার করুন। 1 নম্বর, যদি আপনারা সেটা ব্যবহার না করেন, যদি ধরুন আপনাদের প্লাস্টিক শিট ব্যবহার করা আছে, তাহলে সেক্ষেত্রে বলবো সাদা ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট প্লাস্টিক শিট ব্যবহার করুন। তাতে কি হবে, একটা ফিল্টার্ড লাইট গাছ পাবে এবং তাতে কিন্তু গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। পাশাপাশি অতিরিক্ত বৃষ্টির হাত থেকে গাছ বাঁচবে, কারণ অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু গাছের সমস্যা হয়, পাতায় ছত্রাকের আক্রমণ হয়, অনেক সময় মাটি ঠিক করে তৈরি না করতে পারলে রুট রট হতে পারে, জল দাঁড়িয়ে গোড়ায় জল জমে গিয়ে রুট রট হতে পারে। কাজেই সেই জন্য যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের তলায় বা ট্রান্সলুসেন্ট প্লাস্টিকের তলায়, যেখানে একটা ফিল্টার্ড লাইট গাছ পাচ্ছে, সারাদিন পাচ্ছে, এইরকমভাবে যদি আপনি পরিচর্যা করেন তাহলে মনে হয় পরিচর্যাটা আরও সহজ হয়ে যায়। এটা একটু মাথায় রাখবেন। এরপর বলবো অ্যাডেনিয়ামে কতটা জলের প্রয়োজন। এইটা নির্ভর করছে আপনি ঠিক কী ধরনের মিডিয়া ব্যবহার করছেন। জল মোটামুটি আপনাকে দিতে হবে খুব গরমে সপ্তাহে 3 দিন, এবং সেক্ষেত্রে মনে রাখবেন আপনি কী ধরনের মিডিয়া ব্যবহার করছেন। আপনি যদি সিন্ডার ব্যবহার করেন, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ যদি আমি সিন্ডারের কথা বলি, তাহলে সেখানে জলের ব্যবহার যতটা হওয়া উচিত, আপনি যদি মাটি, বালি, কোকোপিট দিয়ে বা পারলাইট মিশিয়ে মিডিয়া তৈরি করেন, সেখানে জলের ব্যবহারটা তো অন্যরকম হবে। কাজে এটা অবশ্যই মাথায় রাখবেন, মিডিয়ার ব্যবহার অনুযায়ী জলের ব্যবহার পাল্টে যাবে। কিন্তু আমি যদি একটা সাধারণীকরণ করতে চাই জলের ব্যবহারের ক্ষেত্রে, আমি বলবো সপ্তাহে 2 দিন অ্যাডেনিয়ামে জল দেওয়া যথেষ্ট। যদি আপনি দেখেন যে প্রচণ্ড গরমে অ্যাডেনিয়ামের ডাল একটু ঝুঁকে পড়ছে, অ্যাডেনিয়ামের মাটি শুকিয়ে গেলে অ্যাডেনিয়ামের পাতা কিন্তু ঝুঁকে পড়বে না, অ্যাডেনিয়ামের ডাল নুয়ে পড়ে। যদি সেটা হতে দেখেন তাহলে অবশ্যই আপনি জলের পরিমাণটা বাড়িয়ে দিন, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন অতিরিক্ত জল দেওয়ার থেকে প্রয়োজনের তুলনায় কম জল দেওয়াটা ভালো, বিশেষ করে আপনারা যারা অ্যাডেনিয়ামের পরিচর্যা শুরু করছেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় আমরা আবেগবশত প্রচুর পরিমাণে জল দিয়ে ফেলি, যেটা আমি আমার প্রথম অ্যাডেনিয়াম পরিচর্যার ক্ষেত্রে করেছিলাম। অতিরিক্ত জল প্রয়োগের জন্যই পুরো গোড়াটা পচে গেছিল, চোখের সামনে ভেসে উঠল ছবিটা। তো যাই হোক, এইটা কিন্তু করবেন না। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, প্রয়োজনের তুলনায় কম জল দিন, সেটা বরং ভালো। বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। এইবারে চলে আসবো মিডিয়ার কথায়। একটা কথা বলে নেওয়া প্রয়োজন। বর্ষাকালে যখন গাছ বৃষ্টির জল পাচ্ছে তখন কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। বর্ষাকালটা আপনারা পুরোপুরি অ্যাডেনিয়ামকে জল দেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং শীতকালে যখন ডরমেন্সি আসছে বা যখন গাছ বিশ্রাম নিচ্ছে, তখনও চেষ্টা করবেন খুব কম জল দিতে। মোটামুটি 2 সপ্তাহ একবার জল দিলে যথেষ্ট। এবং আপনি দেখবেন কিছু গাছ আছে যাদের কডেক্সটা, অর্থাৎ যে গোড়াটা, সেটা খুব কম জল পেলে অনেক সময় বেশ চুপসে যায় বা একটু শ্রিঙ্ক করে, একটু শুকিয়ে যায়। যদি সেটা আপনি দেখেন তাহলে অবশ্যই ভালো মতো জল দেবেন। দেখবেন 2-3 দিনের মধ্যে গাছ জল টেনে নিচ্ছে এবং আবার কডেক্স তার নতুন জায়গায়, মানে তার পুরনো জায়গায় ফিরে গেছে, অর্থাৎ সুন্দর বেশ ফোলা ফোলা ভাবটা এসে গেছে তার মধ্যে। তো সেটা আপনাকে দেখে একটু বুঝতে হবে। তবে আমি যেটা বললাম, প্রয়োজনের তুলনায় বেশি জল না দিয়ে প্রয়োজনের তুলনায় একটু কম জল দিলে কোনো সমস্যা নেই, গাছ খুব ভালো থাকবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। পরবর্তী পয়েন্টের কথায় আসব। এইবার কথা বলবো মিডিয়া নিয়ে। দেখুন, অ্যাডেনিয়ামের মিডিয়া কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, এবং অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আমি দেখেছি আপনি মিডিয়া নিয়ে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট করতে পারবেন। আমি নিজেই দীর্ঘ সময় জুড়ে বিভিন্ন মিডিয়াতে এই গাছ বড় করেছি। আমি একটু বলি, তাহলে বোধহয় আপনাদের বুঝতে সুবিধা হবে।
বেশ কিছু মিডিয়া নিয়ে আমি কাজ করেছি। পাতি মাটি, তাতেও আমি অ্যাডেনিয়াম বসিয়েছি। বিশেষত আমি যখন আমার প্রথম অ্যাডেনিয়ামটি বসিয়েছিলাম, আমি পাতি মাটিতেই গাছটি বসিয়েছিলাম। মাটির সঙ্গে সমান পরিমাণ বালি মিশিয়ে, গোবর সার মিশিয়ে গাছ করেছি, তাতেও গাছ ভালো মতো বড় হয়ে উঠেছে। শুধুমাত্র চারকোল দিয়ে, চারকোলগুলোকে ছোটো ছোটো টুকরো করে, মটর দানার মতো টুকরো করে নিয়ে তাতে গাছ বসিয়েছি, তাতেও গাছ ভালো হয়েছে। সিন্ডারের বড় টুকরো নিয়ে গাছ বসিয়েছি, তাতেও গাছ হয়েছে। সিন্ডারের সঙ্গে গোবর সার মিশিয়ে গাছ করেছি, তাতেও গাছ ভালো হয়েছে। বালিচালা পাথর এবং তার সঙ্গে গোবর সার মিশিয়ে গাছ করেছি, তাতেও গাছ ভালো হয়েছে। বালি এবং বালিচালা পাথর সেগুলো মিশিয়েও গাছ করেছি, তাতেও গাছ ভালো মতো বড় হয়ে উঠেছে। লাল মাটি অনলাইনে আনিয়েছিলাম, লাল মাটি এবং তার সঙ্গে গোবর সার মিশিয়ে গাছ করেছি, তাতেও গাছ ভালো হয়েছে। আমি বোধহয় আর কোনো মিডিয়া বাদ দিলাম না, মানে আমি যা যা করেছি সবটাই বোধহয় আপনাদের বললাম। কাজেই বুঝতেই পারছেন কত রকমের মিডিয়া নিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছি। কিন্তু আপনারা যারা অ্যাডেনিয়ামের পরিচর্যা শুরু করছেন বা যারা অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন, তাদের বলবো মাটি, পারলাইট, গোবর সার, এই তিনটে মিডিয়া দিয়ে গাছ করুন। আমার মনে হয় গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠবে। এবং আপনি চাইলে এর মধ্যে বালিচালা পাথর ব্যবহার করতে পারেন, আপনি চাইলে চারকোল ব্যবহার করতে পারেন, এক মুঠো চারকোল দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি আপনাদের বলতে পারি, এই যে মিডিয়ার কথা বললাম, আমি পরিমাণটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, কী পরিমাণে আপনারা নেবেন এই উপকরণগুলো। সেইটা যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে আমার মনে হয় গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠবে। এবার যদি আপনারা হাতের কাছে পারলাইট না পান, সেক্ষেত্রে আমি বলবো আপনারা পারলাইটের পরিবর্তে বালি ব্যবহার করুন বা বালিচালা পাথর ব্যবহার করুন। বালি যখন ব্যবহার করছেন একটু মনে রাখবেন, একটু বড় দানার বালি নেওয়ার চেষ্টা করবেন, খুব মিহি বালি নেবেন না। খুব মিহি বালি নিলে কি হয়, বালিটাও আস্তে আস্তে ঘন সংবদ্ধ হয়ে যায় একটা সময় মাটির সঙ্গে থাকতে থাকতে, এবং সেক্ষেত্রে কিন্তু জল অপসারণের ক্ষেত্রে, জল বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দেয়। কাজেই একটু বড় দানার বালি, কোয়ার্স স্যান্ড যাকে বলে, একটু বড় দানার বালি ব্যবহার করতে পারেন। বালিচালা পাথর ব্যবহার করতে পারলে তো খুবই ভালো, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো একটু মাথায় রাখবেন, কাজে আপনারা গার্ডেন সয়েল নিন, পারলাইট নিন, গোবর সার নিন। গার্ডেন সয়েল আপনারা নেবেন 20%, 30% নেবেন আপনারা পারলাইট, 50% হলো, আর 50% নেবেন আপনারা গোবর সার। যদি আপনারা মনে করেন যে 50% অর্গ্যানিক ম্যাটার অর্থাৎ কম্পোস্ট ব্যবহার করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা 40% মাটি, 30% পারলাইট, পারলাইট না পেলে বড় দানার বালি ব্যবহার করুন, 40 আর 30 70, আর 30% আপনারা ব্যবহার করুন অর্গ্যানিক ম্যাটার। গোবর সার হলে খুব ভালো হয়, কম্পোস্টের থেকে গোবর সার ব্যবহার করাটা ভালো, কারণ আমি দেখেছি গোবর সার ব্যবহার করলে কিন্তু অ্যাডেনিয়াম বেশ ভালো রেসপন্ড করে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং তার সঙ্গে চেষ্টা করুন 2-3 চামচ হাড় গুঁড়ো ব্যবহার করতে আর 2-3 চামচ শিংকুচি ব্যবহার করতে। ভালো মতো মিশিয়ে নিন, মোটামুটি 4-5 দিন রাখার পর তাতেই গাছ বসান, দেখবেন গাছ খুব ভালো থাকছে। এবং আপনি যখন গাছ বসাচ্ছেন তখন গাছ বসিয়ে নেওয়ার পর খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এবং জল দেওয়ার পর গাছকে, মানে মিডিয়াকে, গাছকে বলা ভুল হলো, মিডিয়াকে পুরোপুরি শুকিয়ে যেতে সময় দেবেন। মিডিয়া পুরোপুরি শুকিয়ে যাবে, তারপর আবার জল দেবেন। চিন্তা করবেন না, গাছের কিচ্ছু হবে না, রিপোর্টিংজনিত সমস্যা হবে না, গাছ খুব ভালো থাকবে। যে গাছগুলো একটু আগে আপনাদের দেখালাম সেগুলো কিন্তু আমি দোকান থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে রিপোর্ট করেছি, এবং রিপোর্ট করার পর সামান্য জল দিয়েছি, এবং তার পরের দিনে আমি খোলা রোদে সারাদিন রেখে দিয়েছি। একটা ফুলও কিন্তু ঝরে যায়নি, টুকটাক কিছু কুঁড়ি ঝরে গেছে, কিন্তু ফুল যেমন ছিল তেমনই ছিল। ইনফ্যাক্ট কিছু কুঁড়ি যেগুলো থেকে গিয়েছিল, মানে ইনিশিয়াল যে ট্রান্সপ্লান্ট শকটা কাটিয়ে উঠেছিল যে ফুলগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে এবং ফুলও হয়েছে, কোনো সমস্যা হয়নি। কাজেই চিন্তা একদম করবেন না, এরা অত্যন্ত হার্ডি, এবং আপনি খুব দ্রুত রিপোর্ট করে দিয়ে গাছকে খোলা আকাশের তলায় রাখুন, তাতেই দেখবেন গাছ খুব ভালো থাকছে। শুধু চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার না করতে। আর আরও একটা কথা, অনেকেই আমি দেখেছি মাটি তৈরি করার সময় কপার বেসড ফাঙ্গিসাইড ব্যবহার করেন, সাফ আপনারা অনেকে ব্যবহার করেন। দয়া করে এটা করবেন না। সাফ ব্যবহার করলে বা এই ফাঙ্গিসাইড মাটিতে ব্যবহার করলে কিন্তু রুট ডেভেলপমেন্টটা থমকে যায় বেশ কিছু সপ্তাহের জন্য, বা সেটা অনেক ক্ষেত্রে 1-1.5 মাসের জন্য হতে পারে। কাজেই দয়া করে চেষ্টা করবেন সাফ ফাঙ্গিসাইড ব্যবহার না করতে। আপনি ট্রাইকোডার্মা ভিরাইড ব্যবহার করতে পারেন বা ভিরিডি ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো। এটা ন্যাচারাল ফাঙ্গিসাইড,
আমি স্ক্রিনে নামটা দিয়ে দিচ্ছি, আশা করি দেখতেই পাচ্ছেন। এটা ব্যবহার করুন, এটা ব্যবহার করে মাটি তৈরি করুন বা মিডিয়াতে ব্যবহার করুন, তাতে দেখবেন গাছ খুব ভালো থাকছে। দয়া করে কিন্তু আপনারা কপার বেস ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না শিকড়ের চারপাশে, তাতে কিন্তু শিকড় নষ্ট হয়ে যায়, বিশেষ করে যে নতুন শিকড়গুলো আসে সেগুলো নষ্ট হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পরবর্তী পয়েন্টের কথায় আসি, এইবার সার প্রয়োগের কথায় আসবো। আমি জানি এই বিষয়টার জন্য অনেকেই আপনারা অপেক্ষা করছিলেন। দেখুন, অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আমি বলবো, এবং আমি এটা সব গাছের ক্ষেত্রেই বলি, যে মাটিটা যদি আমরা ভালো করে তৈরি করি তাহলে কিন্তু সার প্রয়োগ নিয়ে আমাকে খুব একটা ভাবতে হবে না, অন্তত ইনিশিয়ালি প্রথম 3-4 মাসের জন্য ভাবতে হবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশি সার ব্যবহার করলে বা ঘন ঘন সার ব্যবহার করলে গাছ খুব বড় হয়ে উঠবে বা খুব দারুণভাবে বেড়ে উঠবে, প্রচুর ফুল আনবে, এই কনসেপশনটা যে পুরোপুরি সত্যি আমি সেটা বলবো না। এবং অ্যাডেনিয়াম কিন্তু খুব একটা সার পছন্দ করে না। আপনি গাছ বসানোর 1 মাস পর থেকে সার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি এনপিকে ব্যবহার করতে পারেন খুব সামান্য পরিমাণে। 500 ml জলে আপনি 2-3 চিমটে এনপিকে দিয়ে দিন, তাতেই যথেষ্ট। সেটা মিশিয়ে রাত্রিবেলা মাটিতে দিন, তাতেই হবে। আপনি চাইলে গোবর সার মালচিং করতে পারেন, তাহলেও চলবে। আপনি চাইলে বাদাম খোল দিতে পারেন, মানে বাদাম খোল ভেজানো জল দিতে পারেন, সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন। সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বর্ষাকালে ব্যবহার করবেন না। বর্ষাকালে সর্ষের খোল ভেজানো জল এবং বাদাম খোল ভেজানো জল ব্যবহার করবেন না, কারণ তাহলে কিন্তু মাটিতে ছত্রাকের আক্রমণের সম্ভাবনাটা বেড়ে যায়, এটা একটু মাথায় রাখবেন। তবে আপনারা যারা সিন্ডারে গাছ করতে চাইছেন তারা ব্যবহার করতেই পারেন। আমি সিন্ডারে ব্যবহার করে দেখেছি, খুব একটা সমস্যা হয়নি। সর্ষের খোল জল ব্যবহার করেছি, খুব একটা সমস্যা হয়নি। তবে বর্ষাকালটা অ্যাভয়েড করাটাই ভালো। আপনি অন্যান্য সময় সার দিতেই পারেন এবং অবশ্যই চেষ্টা করবেন মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে। মাটিতেও মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে পারেন, পাতাতেও মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে পারেন। পাতায় যখন মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করছেন তখন চেষ্টা করবেন সন্ধ্যাবেলা সার প্রয়োগ করতে। পাতায় সন্ধ্যাবেলা সার প্রয়োগ করবেন এবং পরের দিন সকালবেলা গাছকে একটু স্নান করিয়ে দেবেন। কোনো সমস্যা হবে না। অ্যাডেনিয়ামকে স্নান করালে অ্যাডেনিয়াম খারাপ হয়ে যায় বা পাতা নষ্ট হয়ে যায়, এরকম কোনো ব্যাপার নেই। আপনি সপ্তাহে 1 দিন স্নান করাতেই পারেন, বা অকেশনালি ওষুধ দেওয়ার পর, ছত্রাকনাশক ব্যবহার করার পর, কীটনাশক পাতায় ব্যবহার করার পর, বা মাইক্রোনিউট্রিয়েন্টস পাতায় ব্যবহার করার পর অতিরিক্ত রেসিডিউ আপনি জল দিয়ে ধুয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা একেবারেই মিসকনসেপশন। হ্যাঁ, তবে যদি আপনি এখন রোজ চান করান তাহলে ছত্রাকের একটা সম্ভাবনা দেখা যায়, বা সেটা অ্যাডেনিয়ামের ক্ষেত্রে খুব একটা ভালো বিষয় নয়ও বটে। আমাদের পরবর্তী আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছত্রাকনাশক এবং কীটনাশকের ব্যবহার। আগে ছত্রাকনাশক আলোচনায় আসি। আপনি যখন নতুন গাছ নিয়ে আসছেন, এটা আমার মনে হয় বিগিনার্সদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হবে। আপনি যখন নতুন গাছ নিয়ে আসছেন তখন গাছ বসানোর পর যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ফাঙ্গিসাইড ব্যবহার করতে পাতায় এবং গাছের কডেক্সে। মাটিতে যেন খুব একটা ফাঙ্গিসাইড না পৌঁছয়, মানে ইনিশিয়ালি নতুন যখন গাছ আপনি এনে বসাচ্ছেন। পাতায় মূলত আপনি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন যাতে পাতাগুলো ভালো থাকে, পাতাগুলোতে যাতে কোনো রকম কোনো ছত্রাকের আক্রমণ না হয়। কারণ নতুন গাছ যখন আপনি আপনার বাগানে এনে বসাচ্ছেন, আপনার বাগানের সেটআপের সঙ্গে, আপনার বাগানে কীরকম আলো আসে তার সঙ্গে, আপনি কীরকম মিডিয়া ব্যবহার করেছেন তার সঙ্গে গাছকে একটু অভ্যাস তৈরি করে নিতে হয়, একটু ফ্যামিলিয়ার হতে হয়, একটু বুঝতে হয় আপনার বাগানের অবস্থাকে। সেইটার জন্য কিন্তু অনেক সময় গাছের পাতা ঝরে যেতে পারে বা গাছে একটা শক আসতে পারে, বা ইনিশিয়ালি গাছ নিজেকে একটু থমকে নিতে পারে, একটু বিশ্রাম নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু গাছ অনেক সময় পাতা ঝরিয়ে ফেলতে পারে। কিন্তু আপনি যদি ছত্রাকনাশক ব্যবহার করেন তাতে কি হবে, গাছের পাতা ঝরে যাওয়ার প্রবণতাটা কম হবে এবং নতুন যখন গাছ বসছে একটা নতুন জায়গায়, তখন কিন্তু গাছ একটু ভালনারেবল থাকে, একটু দুর্বল থাকে, এবং এই সময়টায় কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে ফাঙ্গাসের আক্রমণের সম্ভাবনাটা বেড়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন এই সময় ফাঙ্গিসাইড ব্যবহার করতে। টানা বৃষ্টি হয়ে যাওয়ার পর ফাঙ্গিসাইড ব্যবহার করাটা একদম ঠিকঠাক ডিসিশন। আর যদি দেখেন যে আপনি গাছ বসানোর মোটামুটি 10-15 দিন কোনো বৃষ্টি নেই, ভালো মতো রোদ আছে, তাতে কোনো সমস্যা হবে না, ফাঙ্গিসাইড ব্যবহার করার কোনো দরকার নেই। যদি দেখেন রোদ আছে এবং আর্দ্রতা অত্যন্ত বেশি, তাহলে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। অর্থাৎ তাপ বেশি, একই সঙ্গে আর্দ্রতা বেশি, যেটা বর্ষাকালে হয়ে থাকে, তখন কিন্তু আপনাকে ইনিশিয়ালি মোটামুটি 15 দিন অন্তর একবার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তাতে দেখবেন গাছের একটি পাতাও ঝরে যাচ্ছে না, গাছ খুব ভালো থাকছে। নতুন মিডিয়াতে গাছ শক পেলেও পাতা ঝরিয়ে দিচ্ছে না, গাছের বৃদ্ধিটা হয়তো থমকে যাচ্ছে কিন্তু গাছ খুব একটা দুর্বল হয়ে পড়ছে না।
আপনি ইনিশিয়ালি যত নতুন পাতাগুলোকে ধরে রাখতে পারবেন, অর্থাৎ যে পাতা সহ আপনি গাছটিকে এনেছেন সেই পাতা যত আপনি ধরে রাখতে পারবেন ততই কিন্তু গাছ দ্রুত বাড়তে শুরু করবে। এবং এটা ভাবার কোনো কারণ নেই যে নতুন গাছ নিয়ে আসার পর পাতাগুলো ছেটে দিলে রুট সিস্টেম খুব দ্রুত বেড়ে উঠবে, এরকম কোনো ভাবনা নিয়ে আপনাকে নিজেকে ব্যস্ত করতে হবে না অ্যাডেনিয়ামের ক্ষেত্রে। কারণ অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আমি দেখেছি অ্যাডেনিয়াম দ্রুত রিপোর্ট করার পরেও, মানে দোকান থেকে এনে আমি রিপোর্ট করেছি, একটি পাতাও ঝরে যায়নি এবং তাতে কিন্তু গাছের কোনো সমস্যা হয়নি, গাছ ভালো মতো বড় হয়ে উঠেছে, ফুলও এসেছে। ফুল কেটে দিলে, পাতা কেটে দিলে যে গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠবে বা খুব দ্রুত বেড়ে উঠবে সেটা খুব একটা ভুল নয়, কিন্তু আমি সেভাবে গাছ পরিচর্যা করি না এবং সেটা আমার মনে হয় না খুব একটা গাছের স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে থাকে। গাছ যেমন থাকে তেমনই থাকে, যদি দেখা যায় যে পাতা ঝরে যাচ্ছে নিজের নিয়মে ঝরে যাক, আমি ফাঙ্গিসাইড দিয়ে চেষ্টা করি পাতা ঝরে যাওয়াকে আটকাতে পারলে ভালো, না হলে ঠিক আছে গাছ নিজের মতো করে বাড়ুক, কোনো সমস্যা নেই। এইবারে কীটপতঙ্গের আক্রমণের কথায় আসছি। আপনারা যারা অ্যাডেনিয়ামের পরিচর্যায় নতুন বা খুব একটা অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক হবে বলে আমার মনে হয়। অ্যাডেনিয়ামে মূলত দুটি পোকার আক্রমণ হতে আমি দেখেছি, রেড মাইট এবং মিলিবাগ, এবং এই দুটি পোকার আক্রমণই কিন্তু আপনার গাছকে দুর্বল করে দিতে পারে, অনেক সময় কিন্তু ডালপালাগুলোকে নষ্ট করে দিতে পারে। কাজেই এই দুটো পোকার আক্রমণকে প্রতিহত আপনাদের করতেই হবে। রেড মাইটের আক্রমণ পাতার তলা হয়, লাল ছোট মাকড়, এবং রেড মাইটের আক্রমণ হলে কিন্তু খুব দ্রুত পাতা ঝরে যায়। কাজেই অবশ্যই চেষ্টা করবেন মাঝে মাঝে পাতার তলাটা দেখতে, সপ্তাহে একদিন করে দেখাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে বসন্তকালে এবং বর্ষার আগে আর বর্ষার শেষে শরৎকালে। এই সময় রেড মাইটের আক্রমণটা খুব বেড়ে যায়, কিন্তু আমি বলবো সারা বছর কম বেশি টুকটাক একটু পাতার তলাটা দেখাটা দরকার, না হলে কিন্তু গাছ কখন যে রেড মাইটের দ্বারা আক্রান্ত হবে আপনি বুঝতেও পারবেন না এবং তাতে কিন্তু খুব দ্রুত পাতা ঝরে পড়ে যাবে, একটা পাতাও গাছে থাকবে না এবং গাছকে আবার রিকভার করতে, নতুন পাতা আনতে আর অনেকটা সময় দিতে হবে। আমার কাছে একটা গাছ আছে যেটা গত বছর আমি রিপোর্ট করে দেখিয়েছিলাম, সেই গাছটিতে রেড মাইটের আক্রমণ হয় এবং তারপর গাছটির সমস্ত পাতা ঝরে যায় এবং নতুন পাতা এলো এবছর বসন্তের শেষে প্রুনিং করে দেওয়ার পর। কাজে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাতায় যেন কোনোভাবেই রেড মাইটের আক্রমণ না হয়, যদি হয় তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়বে এবং গাছের গ্রোথ অনেকটাই পিছিয়ে যাবে। কারণ কোন গাছ কিভাবে রিয়্যাক্ট করে সেটা কিন্তু আমরা এখনও জানি না, কারণ এই হাইব্রিডগুলো সবই নতুন, এরা গ্রাফটেড। হয়তো কোনো গাছ আছে রেড মাইট আক্রমণ হওয়ার পর ওষুধ দেওয়ার পর হয়তো গাছটি নিজেকে খুব তাড়াতাড়ি রিকভার করে নিল, আবার কিছু গাছ আছে যেগুলো রিকভার করতে পারছে না, যেমন আমার কাছে যে গাছটি আছে সিঙ্গেল পেটালের গাছ, তা সত্ত্বেও কিন্তু তাতে রেড মাইটের আক্রমণ হওয়ার পর সমস্ত পাতা ঝরে গেল এবং গাছটি ফিরে আসতে, তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে 4 থেকে 5 মাস সময় নিয়ে নিল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর মিলিবাগ আক্রমণ যখন করছে তখন দেখবেন পাতার তলায় সাদা সাদা বিন্দু তৈরি হচ্ছে, সেই বিন্দু তৈরি হলে অবশ্যই সেগুলোকে চেষ্টা করুন হাত দিয়ে নষ্ট করে দিতে যদি সেটা ইনিশিয়াল স্টেজে থাকে, না হলে কীটনাশক ব্যবহার করুন। আপনি কাকা ব্যবহার করতে পারেন, আপনি ট্র্যাপ ব্যবহার করতে পারেন, আপনি কনফিডার ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো। আর মিলিবাগের জন্য স্পেসিফিক্যালি আপনি একতারা ব্যবহার করুন, তাতে দেখবেন কাজ খুব ভালো হচ্ছে, একেবারে ভালো মতো দূরে সরে যাচ্ছে এবং তারপরে আক্রমণ আর খুব একটা হচ্ছে না। তবে অবশ্যই আপনাকে মোটামুটি একটু দেখতে হবে এবং আপনারা ইনিশিয়ালি যারা পরিচর্যা করছেন তারা চেষ্টা করুন মাসে একবার করে কীটনাশক ব্যবহার করতে, সেটা কাকা হোক, থিটা হোক বা আপনার কাছে যা আছে ট্র্যাপ হোক বা যে ইনসেকটিসাইড আপনার কাছে আছে সেটাই ব্যবহার করুন, তাতেই দেখবেন গাছ ভালো থাকছে। প্রিভেন্টিভ মেজারমেন্ট নেওয়াটা জরুরি, বিশেষ করে আপনারা যারা অ্যাডেনিয়ামের পরিচর্যা শুরু করছেন। পোকামাকড়ের আক্রমণ হওয়ার পর ওষুধ ব্যবহার না করে আপনারা যারা শুরু করছেন পরিচর্যা তারা যদি মাসে একবার করে বা 15 দিন অন্তর কীটনাশক ব্যবহার করেন স্বল্প পরিমাণে, তাহলে দেখবেন গাছ ভালো থাকছে, গাছের পাতার স্বাস্থ্য ভালো থাকছে, কোনো পোকামাকড়ের আক্রমণ হচ্ছে না এবং গাছের স্বাস্থ্য দেখে আপনিও উৎসাহ বোধ করছেন আরও ভালো করে অ্যাডেনিয়াম পরিচর্যা করার। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং খুব দ্রুত আমি কিছু অ্যাডেনিয়ামের ভ্যারাইটি নিয়ে কথা বলবো যেগুলো অ্যাজ এ বিগিনার আপনি পরিচর্যা করতে পারেন। কাজেই সঙ্গে থাকুন, ভালো থাকুন সবাই।